১৯৮৪ সালের শেষ নাগাদ ইসরায়েল ছিল এক গভীর অর্থনৈতিক সংকটের মুখে। ভাবুন তো, মুদ্রাস্ফীতি বছরে ৪০০% ছাড়িয়ে গিয়েছিল। সুপারমার্কেটের তাকগুলো ছিল প্রায় খালি, আর মানুষ লাইন ধরে অপেক্ষা করত সামান্য কিছু জিনিস কেনার জন্য, অথচ তাদের বেতন প্রতি ঘন্টায় হারাচ্ছিল মূল্য। সরকার সবকিছুর দাম নিয়ন্ত্রণ করত, পণ্য রেশন করা হতো, আর সরকারি খরচ জিডিপির প্রায় ৮০% ছুঁয়েছিল। ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ছিল, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল, আর দেশের মুদ্রা শেকেল কার্যত মূল্যহীন হয়ে পড়েছিল। এর উপর ইসরায়েল ছিল এক ছোট্ট বিচ্ছিন্ন দেশ, চারপাশে শত্রুভাবাপন্ন প্রতিবেশীদের ভিড়। তেল নেই, জলও নেই, প্রায় মাত্র ৪০ লাখ মানুষ। মনে হচ্ছিল আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার দরিদ্রতম দেশগুলোর মতোই এটি স্থায়ী অস্থিতিশীলতার দিকেই যাবে। কিন্তু আজ, মাত্র ৪ দশক পর, ইসরায়েল বিশ্বের অন্যতম ধনী দেশ। তারা প্রযুক্তি, কৃষি, সাইবার নিরাপত্তা ও উদ্ভাবনে বিশ্বনেতা। তাদের মাথাপিছু আয় যুক্তরাজ্য বা ফ্রান্সের চেয়েও বেশি, আর জনসংখ্যা অনুপাতে স্টার্টআপের সংখ্যা বিশ্বের সর্বোচ্চ। কি অবিশ্বাস্য পরিবর্তন, তাই না? কিভাবে একটা ছোট সম্পদহীন দেশ, যা কিনা প্রায় ব্যর্থ হতে বসেছিল, মাত্র এক প্রজন্মে প্রথম বিশ্বের প্রযুক্তি শক্তিতে পরিণত হলো। আধুনিক ইতিহাসের এই অন্যতম অপ্রত্যাশিত অর্থনৈতিক রূপান্তরটি সত্যিই জানার মতো। ইসরায়েলের এই অর্থনৈতিক অলৌকিক ঘটনা বুঝতে হলে আমাদের প্রথমে ১৯৮৫ সাল পর্যন্ত তাদের ইতিহাসটা জানতে হবে, যখন তাদের পরিবর্তনের যাত্রা শুরু হয়। ইসরায়েল মূলত এটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক মডেল অনুসরণ করত, যেখানে রাষ্ট্রীয় মালিকানা ছিল ব্যাপক। এটি ছিল নতুন আসা ইহুদি অভিবাসীদের ফল, যারা তাদের ঐতিহাসিক ভূমিতে এসে কঠোর প্রাকৃতিক পরিবেশ ও সম্পদের অভাবের সম্মুখীন হয়েছিলেন। কিবুৎজ, কৃষিভিত্তিক যৌথ খামার এবং হিস্তাদ্রুত শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের মতো সংগঠনগুলো তাদের সমাজতান্ত্রিক আদর্শকে আরও শক্তিশালী করেছিল। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর হিস্তাদ্রুত সরকারের সাথে মিলে অর্থনীতির প্রায় ৬০% নিয়ন্ত্রণ করত। শুরু থেকে ইসরায়েলকে শত্রুদের সঙ্গে ক্রমাগত যুদ্ধ করতে হয়েছে, তাই প্রতিরক্ষা খাতে তাদের প্রচুর খরচ করতে হতো। একই সাথে নতুন অভিবাসীরা বিরামহীনভাবে আসতেই থাকত। ১৯৪৮ সালে ৮,৬০,০০০ জনসংখ্যা ৪ বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে যায়। সরকার তাদের আশ্রয়, খাবার, চাকরি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ব্যবস্থা করতে গিয়ে বিশাল অর্থ ব্যয় করত। ফলে সম্পদহীন এই তরুণ দেশের অর্থনীতি সেভাবে বাড়ছিল না। ১৯৭০ এবং ১৯৮০ দশকের প্রথম দিকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধ এবং ১৯৮২ সালের লেবানন যুদ্ধের কারণে অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। অদক্ষতা আর লাগামহীন সরকারি খরচের কারণে সরকার টাকা ছাপাতে শুরু করে, যার ফলশ্রুতিতে বছরে ৪০০%-এরও বেশি মুদ্রাস্ফীতি হয়। মানুষ দেশের মুদ্রার উপর আস্থা হারিয়ে শুধু মার্কিন ডলার ব্যবহার করতে শুরু করে। দেশটি তখন পতনের দ্বারপ্রান্তে। পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী শিমন পেরেজ ১৯৮৪ সালে কঠোর পদক্ষেপ নেন। তিনি সরকারি আর্থিক নিয়ন্ত্রণ আরোপ করেন, লোকসানে চলা রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বেসরকারীকরণ করেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বন্ধ করেন এবং টাকা ছাপানো বন্ধ করেন। বাজেট ঘাটতি নাটকীয়ভাবে কমে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ব্যাংক অফ ইসরায়েলকে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। আগে কেন্দ্রীয় ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে ছিল এবং তাদের স্বার্থই দেখত, কিন্তু এরপর কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর ফলে মানুষের শেকেলের ওপর আস্থা ফিরে আসে আর ডলারের ব্যবহার কমতে থাকে। এই সংস্কারগুলো অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনে। মুদ্রাস্ফীতি ০ থেকে ২%-এর মধ্যে নেমে আসে, আর জিডিপি প্রায় ৫% হারে বাড়তে থাকে। শুধুমাত্র অর্থনৈতিক স্থিতিশীলতা দেশকে ধনী করে না, মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে ইসরায়েল আরও এক ধাপ এগিয়ে যায়। তারা একটি উচ্চ প্রযুক্তির অর্থনীতি তৈরির লক্ষ্য নেয়, যা তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করবে। ১৯৯০ দশকের গোড়ার দিকে সরকার বুঝতে পারে যে ভালো ধারণা থাকা সত্ত্বেও অনেক ছোট প্রযুক্তি কোম্পানি পুঁজির অভাবে ব্যর্থ হচ্ছে। এজন্য তারা ইয়োজমা প্রকল্প চালু করে, যা ছিল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের একটি নতুন মডেল। সরকার $১০০ মিলিয়ন বরাদ্দ করে এবং শর্ত দেয় যে প্রতিটি ফান্ডে একজন ইসরায়েলি ও একজন আন্তর্জাতিক অংশীদার থাকতে হবে, যাদের প্রযুক্তি খাতে অভিজ্ঞতা আছে। এতে ইসরায়েলিরা বিদেশি ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে শিখতে পারবে। এছাড়াও বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য কর ছাড় দেওয়া হয়। এই প্রকল্পটি দারুণভাবে কাজ করে। সরকারের মাত্র $১০০ মিলিয়ন ইসরায়েলে $৩ বিলিয়নেরও বেশি বিনিয়োগ আকর্ষণ করে। আজ ইসরায়েল স্টার্টআপ নেশন নামে পরিচিত, যেখানে ৭,০০০-এরও বেশি সক্রিয় স্টার্টআপ আছে, যা মাথাপিছু স্টার্টআপের হারে বিশ্বে সর্বোচ্চ। তারা কৃষি, সামরিক শিল্প, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। একসময় সমাজতন্ত্রীরা দ্বারা প্রতিষ্ঠিত দেশটি আজ একটি সম্পূর্ণ বাজার অর্থনীতিতে পরিণত হয়েছে, যা ভেঞ্চার ক্যাপিটালিজমের একটি শক্তিশালী কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।
এভাবে ইসরায়েল অর্থনৈতিক পতন এড়িয়ে মাত্র 40 বছরে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। তাদের এই যাত্রাপথ সত্যি এক অনুপ্রেরণার গল্প।